আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মানুষ মানুষের জন্য। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যারা আছে আমি আপনাদের সাথে এক এক করে পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আলামিন শাহীন, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ, সিনিয়র সহসভাপতি প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া। জি জি, আমি আছি। আলামিন শাহীন ভাই, আপনাকে প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে অভিনন্দন। সবাইকে এমন একটি আয়োজনে আমাকে যুক্ত করেছেন, এজন্য কৃতজ্ঞতাও জানাচ্ছি আগে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমাদের সাথে আরো আছেন অ্যাডভোকেট রাশেদ চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, পাশাপাশি উনি বাংলা মানবাধিকার কমিশনেরও সক্রিয় একজন কর্মী, বিশিষ্ট সমাজসেবক। অ্যাডভোকেট রাশেদ চৌধুরী, আপনাকে প্রবাসী নিউজ লাইভ রাশেদ ভাই, আপনার সাউন্ড আসতেছে না। রাশেদ অ্যাডভোকেট রাশেদ চৌধুরী, প্রবাসী নিউজ লাইভ। দুঃখিত অ্যাডভোকেট রাশেদ, আপনার মাইক্রোফোনে সমস্যার কারণে আমরা শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমাদের সাথে আরো রয়েছেন নবুয়া তারা সিদ্দিকা রকি, মানবাধিকার কর্মী ও নারীদের। আপনাকে প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ লাইভকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন আপনাদের প্রতি আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে আবার। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের প্রতিদিনকার নিয়মিত অনুষ্ঠানে আমরা দেশ বিদেশ থেকে আমাদের বাংলাদেশ তথা প্রবাসী আমাদের বাংলাদেশ ভাইরা যারা অবস্থান করেন, প্রবাসী নিউজ লাইভ আমাদের মানবিক মানুষগুলিকে আপনাদের সামনে হাজির করে থাকে। আজকে আমরা বরাবরই এমন তিনজন মানবিক মানুষকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই আমাদের মানবিক মানুষগুলির কথা শুনলে বুঝতে পারবেন ওনারা প্রত্যেকের অবস্থান থেকে সামাজিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, যার যার অবস্থান অত্যন্ত সক্রিয় মানবিক মানুষ। আমি আর কথা না বলে চলে যাচ্ছি আজকের আমাদের অতিথি আলামিন শাহীন ভাইয়ের মাধ্যমে আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। আলামিন শাহীন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আলামিন শাহীন ভাই, আপনাকে আবারও প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনি একজন মানবিক মানুষ, কবি এবং সাংবাদিক। আপনি জানেন এই করোনা সারা বিশ্ব পরিস্থিতিতে যে একটি ভয়াবহ রূপ ধারণ করেছিল, এর বাহিরে আমরা নই। আপনি ব্যক্তিগত পক্ষ এবং আপনার কবি সংসদ বলেন, আপনার সাংবাদিকতা অবস্থান থেকে আপনি আপনার এলাকায় আপনি মানবিক মানুষদের জন্য কি করেন একটু আমাদের সামনে তুলে ধরবেন? করোনা সংকটকালীন সময়ে সারা বাংলাদেশেই যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি ব্রাহ্মণবাড়িয়াতেও ছিল এবং এই করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার, আমাদের সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা ব্রাহ্মণবাড়িয়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এবং শুরুটা ছিল আমাদের সচেতনতা সৃষ্টি করা, এবং সেই ক্ষেত্রে এই সচেতনতা সৃষ্টিতে আমরা অনেকটা সফল হয়েছি। কারণ আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যতটুকু
প্রচারণা ছিল, আমাদের স্থানীয় পত্রিকাগুলো সেটা করেছে, এবং জাতীয় গণমাধ্যমে যারা এখানে সবাই ছিল সবাই নিবেদিতভাবে কাজ করেছে। এবং প্রথম দিক থেকে আমাদের এখানকার বিভিন্ন সভা হয়েছে, এই সভায় আমরাও যুক্ত ছিলাম। এবং প্রান্তিক একটি শহর আছে ব্রাহ্মণবাড়িয়া, জেলাটাও প্রান্তিক, এবং উপজেলা পর্যায় পর্যন্ত যেন আমাদের সকল সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ যেন বাস্তবায়ন হয়, সেই ব্যাপারে মনিটরিং ছিল, আমাদেরও দৃষ্টি ছিল। সব মিলিয়ে আসলে করোনা এই 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 সংকটে আমার যে যা করণীয় ছিল ততটুকু আমরা করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আলামিন শাহিন ভাই, আমি আবারও আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের অ্যাডভোকেট রাশেদ চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অ্যাডভোকেট রাশেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত রাশেদ ভাই, আপনি দয়া করে আপনার এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের আজকের অতিথি নবতারা আপা কাছে। আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, পাচ্ছি। আপা, আমি যতটুকু জানি এবং মোটামুটি চট্টগ্রামের সবাই জানে, আপনি একজন মানবিক মানুষ। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দেখেছি। তারপরে আপনি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার ব্যক্তিগত পক্ষ বলেন, আপনার মানবিক কমিশন পক্ষ থেকে, এবং যেহেতু আপনি রাজনীতি অঙ্গনের সাথে জড়িত আছেন, আপনি কি করেছেন একটু যদি আমাদের অতি সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন। আমি করোনাকালীন অবস্থায় অসহায় মানুষের পাশেই ছিলাম। বেশিরভাগই আমি মধ্যবিত্ত পরিবারের জন্য কাজ করেছি, যারা বাসা থেকে বের হয়নি, কাজে যেতে পারেনি। অনেক সময় অনেকের ঘর ভাড়া নিয়ে ঝামেলা, খাওয়া নিয়ে ঝামেলা, বাজার করা। তো তাদের বাসায় আমি উপহার সামগ্রী হিসেবে, যেটা খাদ্য সামগ্রী, চাল, তেল, এ ধরনের প্রায় 750 থেকে 800, 850, 900 টাকার উপহার সামগ্রী পাঠিয়েছি, এবং ক্যাশে বিকাশে টাকা পাঠিয়েছি, যাতে আশেপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ব্যবহার করতে পারে এভাবে। এবং করোনা আক্রান্ত যদি কোনো রোগী পেয়েছি, কেউ যদি আমাদের কাছে সহযোগিতা চায়, ডাক্তারের সাথে কথা বলে অনেক সময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তো আমি এই জায়গাটাতে, আপনারা সবাই জানেন যে চট্টগ্রাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করোনাকালীন লকডাউনের প্রথম সপ্তাহ থেকেই এস আলম এবং সি প্লাস, তারা দুজন মিলে যে পিপি, মোট 700 পিপি দেওয়ার পরও সাধারণ সম্পাদক যে ডক্টর ফয়সাল ইকবালকে নানান অজুহাতের কারণে কিন্তু সাধারণ রোগীরা চিকিৎসা সেবা পায়নি। তো আমরা অনেক সময়, একজনের কথা না বললেই নয়, যে ডাক্তার তুহিন, আলামিন হাসপাতালের, আমরা তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, তুহিন ভাইয়ের সহযোগিতা নিয়ে অনেক সময় অনেক রোগীকে এই সাহায্য সহযোগিতা করতে পেরেছি। তো তুহিন ভাইয়ের কাছে এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এখনো আমরা আছি সাধারণ মানুষের পাশে, বিপদগ্রস্ত মানুষের পাশে আমি সবসময় থাকি। ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের আজকের অতিথি আলামিন শাহিন ভাই, যিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। শাহিন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শাহিন ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আপনি নিশ্চয় জানেন, আমাদের লকডাউন শুরু হবার পর থেকে সারা বাংলাদেশে যখন পরিবহন সেক্টর বন্ধ ছিল, পরবর্তী সরকার একটি ঘোষণার মাধ্যমে পরিবহন সেক্টর খোলার জন্য যে একটি ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণাতে 60%, অর্থাৎ 7% ভাড়া বৃদ্ধি ঘোষণার মাধ্যমে আরো বিভিন্ন স্বাস্থ্যবিধি নিষেধের উপর একটি
টোটাল সরকারের অর্থাৎ স্বাস্থ্যবিধি অধিদপ্তর থেকে ওনাদেরকে যে নির্দেশনা দিয়েছিল এইভাবে পরিবহন সেক্টর ওপেন হয়ে গেছে। এই মুহূর্তে আসলে সারা দেশে মোটামুটি আমাদের মানুষ জীবিকার জন্য আমাদেরকে মাঠে নামতে হচ্ছে। এক, 2 নম্বর কথা হচ্ছে পরিবহন সেক্টর মোটামুটি খুলে গেছে, কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পরিবহন সেক্টরের দ্বিগুণ ভাড়া নিচ্ছে, কিন্তু কোনো স্বাস্থ্যবিধি তো মেনেই চলছে না। পাশাপাশি অতিরিক্ত যাত্রী, এমনকি দাঁড়িয়ে যাত্রী বহন করতেছে। তাহলে বলেন এই পরিস্থিতিতে আপনি একজন সাংবাদিক নেতা এবং কবি সংসদের প্রেসিডেন্ট, একজন সচেতন নাগরিক হিসেবে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আসলে এই পরিবহন সেক্টরের যে আপনি যে কথাগুলো বললেন, এটা কিন্তু কোনো নতুন বিষয় নয়। আমরা সত্যি বলতে কি আমরা এমনই দুর্ভাগ্যবান যে আমরা জানি না, কি জানি না সেটাই আমরা জানি না। তো আমাদের সিস্টেম এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যের নয়। সেটা করোনাকালীন সময়েই বলেন আর করোনার আহ, আগে যা ছিল তাই বলেন। এখানে আমাদের যেভাবে পরিবহন সেক্টরকে সুশৃঙ্খল রাখার কথা এবং এবং যারা যারা পরিবহন সেক্টরে আছে, যে আমাদের যে সকল সিস্টেম আছে মানার কথা, সেগুলা কিন্তু আসলেই মানা হচ্ছে না। যে কারণ পরিবহন সেক্টর হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র আমাদের জীবন জীবিকা নয়, আমাদের অগ্রগতি উন্নয়নের জন্য যেটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন। তো করোনাকালীন সময়ে আমাদের লক্ষ লক্ষ পরিবহন সেক্টরে সম্পৃক্ত যারা আছেন তারাও নানাবিধ সমস্যায় ছিলেন, কিন্তু সেই জন্যই কিন্তু এটার ভাড়া বৃদ্ধি করা হয়েছে, বা যে সিস্টেম গুলা করা হয়েছে, দুই আসনে ভাড়া দিয়ে যেতে হয়েছে। কিন্তু মানার ক্ষেত্রে বা আইন প্রয়োগের ক্ষেত্রে, মানানোর ক্ষেত্রে আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি সেটা হচ্ছে আসলে মূল প্রশ্নবিদ্ধ। তো আমাদের এই সিস্টেম গুলো পরিবর্তনের জন্য আর কত সময় আমাদের পোহাতে হবে আমরা জানি না। একটা নৈরাজ্য তো রয়েই গেছে। তবে একটা কথা কি, যারা এগুলা মানছে, যে স্বাস্থ্যবিধি আমাদের এখানে কয়েকটা পরিবহনের, ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগের যে বাস সার্ভিস রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটা রয়েছে, এর মধ্যে দেখা যাচ্ছে এক দুইটা তাদের নিয়ম মাফিক চলাফেরা করে, তাদের কিন্তু যাত্রীও বেশি হয়। এখন যে পর্যায়ে আমাদের সিস্টেমটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত বাস্তবায়ন না হলে, সেটা করোনা বলুন আর ভবিষ্যতে করোনা যে কেউ আসুক, এই সিস্টেমটাকে যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, আর পরিবহন সেক্টরে যারা সম্পৃক্ত আছেন তাদের প্রশিক্ষণ, তাদের মানে পরিবহন সেক্টরটা পরিচালনার জন্য যা যা প্রয়োজন ততটুকু বোধহয় তাদেরকে আমরা জানাতে পারছি না। এবং আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের কিছু আহ, নিজেদের ভুল তো পরিবহন সেক্টরে অনেকে আছেই, পাশাপাশি তাদেরকে আমরা অন্যভাবে তাদেরকে উৎসাহিত করি নানাভাবে। কারণ যেটা ভুল সেটাকে যদি ভুল বলা না হয়, মানে মেনে নেওয়া হয়, তাইলে তো ভুল উস্কে যায়। এই জন্য কিন্তু পরিস্থিতিটা দিন দিন ঘোলাটে হতে 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 এই পরিস্থিতি হচ্ছে। যা হোক, করোনা সংকটকালীন সময়ে আমাদের এখানে পরিবহন সেক্টরের যখন যানবাহন বন্ধ ছিল, তখন আমরা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের দুঃখের কথা শুনেছি, তাদের জন্য কি করা যায় আমাদের স্থানীয় প্রশাসনও চেষ্টা করেছে। একটা মানবিক বিষয় হচ্ছে যে ওই সময় তাদের জন্য কিন্তু আমাদের কিছু করা হয়েছে, যতটুকুই করুক সরকার চেষ্টা করেছে বা প্রশাসন চেষ্টা করেছে, আমরা চেষ্টা করেছি। কিন্তু এখন যখন পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হচ্ছে, স্বাভাবিক হওয়ার পথে, সেই সময়ে বিভিন্ন অনিয়ম তো আর রাখা যায় না, কিন্তু তারা দেখা যাচ্ছে যে অনিয়ম করছেই। এবং ভাড়া বৃদ্ধির যে বিষয়টি, আপনারা জানেন বাংলাদেশে যে প্রতিটা মানুষ যারা গণপরিবহনে আহ, চলাচল করে, প্রতিটি দিনের একটা বাজেট থাকে, প্রত্যেকেরই একটা বাজেট থাকে, সেই বাজেটের উপর নির্ভর করে কিন্তু এই পরিবহন চলাচলের কিন্তু একটা বাজেট রয়েছে। হঠাৎ করে ভাড়া বৃদ্ধিটা আমাদের মধ্যবিত্ত বা সাধারণ চাকরিজীবী যারা আছে তাদের জন্য কিন্তু অনেকটা আহ কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই কষ্টের মাঝে আবার অনিয়মটা যদি থাকে, তাহলে সেই কষ্টের উপর কষ্ট ছিল।
এই পরিস্থিতিটা এখনো রয়েছে এবং আমাদের এখানে যেভাবে পরিবহনগুলো চলার কথা এখন পর্যন্ত মানে চলছে না। কিছু কিছু যে আইন প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে, তারপরেও অনেকে সেটা মানছেন না। তো যাত্রীদের যাদের সচেতনতা আছে এক্ষেত্রে অনেকটা বলিষ্ঠ ভূমিকা রাখছে। আমি জানি, আমি একদিন বাসে যাচ্ছিলাম, এক যাত্রী বলল বাস এখান থেকে যেতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত এই বাসের মধ্যে যথা নিয়ম পালন করা হয়। শেষ পর্যন্ত একজন যাত্রী বলার পর সকলেই কিন্তু বলছে যে না, আমরা এই মানে এক সিটের মধ্যে দুজনকে নেব না। এই পরিস্থিতিতে যে জনসচেতনতায় কিন্তু সিস্টেম এখানে করেছে এবং আমাদের এখানে জরিমানাও করা হয়েছে। তো সার্বিকভাবে বিষয়টা কিন্তু দীর্ঘদিনের জং ধরা আমাদের সিস্টেমটা, পরিবহন সিস্টেমটা, এবং করোনাকালীন সময়ে তাদেরকে জনসচেতনতা সৃষ্টিতে যতটুকু প্রচারণার দরকার, তাদেরকে এই ভাড়া বৃদ্ধির বিষয়টাতে কিভাবে মেনটেন করা যায় সেই বিষয়টাতেও তাদের সাথে সাথে আলোচনা সাপেক্ষে এগুলার একটা সমাধান হওয়া উচিত। কারণ করোনা সংকটকালীন সময় ছিল আমাদের একটা দুঃসময়, এখনো আছে। আমরাও চাচ্ছি যে এই সংকট মোকাবেলায় যাত্রী, পরিবহন সেক্টরে যারা আছেন সকলের গভীর আন্তরিকতায় একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে আমরা এই পরিস্থিতিটাকে উত্তরণ করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ শাহিন ভাই। আমি আবার আপনার কাছে আসবো। এই মুহূর্তে প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি আমিনুল ইসলাম আমিন মুস্তাফা, যিনি সারাবালার সম্পাদক এবং সাবেক ছাত্রতা। আমিনুল ইসলাম আমিন মুস্তাফা, আপনাকে প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। আমিনুল ইসলাম আমিন মুস্তাফা, আপনি নিশ্চয় জানেন আমাদের সরকারের ঘোষিত 60% ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার নিয়ে পরিবহন সেক্টরগুলো করোনাকালীন সময় যে লকডাউন পরিস্থিতি আমরা কেটে মুহূর্তে চালু করেছিল, ওই ধারাবাহিকতা এখনো চলতেছে। কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের পরিবহন সেক্টর দ্বিগুণ ভাড়া নিচ্ছে ঠিক, কিন্তু স্বাস্থ্যবিধি তেমন মানছে না। যে বিষয়টি আপনারা সকলেই যাত্রী, আমিও একজন যাত্রী, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি একটু গোড়ার থেকে আসি, মানে আমি একটু গোড়ার থেকে আসি। বিষয়টা হচ্ছে কি যে করোনাকালীন সময়ে আপনার যখন স্বাস্থ্যবিধি মেনে পরিবহন সেক্টর গুলোকে বলা হলো যে প্রত্যেকটা গাড়িতে যে একজন লোক, একজন যাত্রী একটা সিটে থাকবে, কেমন? আচ্ছা। এবং সে যাত্রীকে যখন আপনি গাড়িতে উঠাবেন তখন তাকে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করিয়া তারপরে আপনি গাড়িতে নেবেন, নাকি? আলামিন শাহিন ভাই, আপনি একটু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা শাহিন ভাই, তো আমরা কিন্তু কিছুদিন এই জিনিসটা আমরা মেনেছি, সর্বোচ্চ 10 বা 15 দিন। এরপরে ওই সময় একটা গুলিস্তানের একটা ঘটনা আমি বলি। তো গুলিস্তান থেকে শনির একটা চিটাগাং রোডের কিছু গাড়ি আছে। তো ওই গাড়িগুলো তো আমি একদিন মনে করেন দেখা গেছে যে ওখানে গাড়িতে যাচ্ছি আপনার ইয়েতে মানে সিটিং সার্ভিস গুলো। তো আমি যখন গাড়িতে উঠতে যাচ্ছি তো তাদের হাতে কিন্তু কোনো হ্যান্ড স্যানিটাইজারের যে দেবে আমাদের বা স্প্রেটা দেবে নাই। তো আমি কোশ্চেন করলাম যে ভাই হ্যান্ড স্যানিটাইজার কই? ভাই ড্রাইভারের কাছে রাখা। মানে তারা সরকারের নীতি নির্ধারণী মহল বা সরকার যে আইনটা করে দিছে সেটা মনে করেন দেখা গেছে যে মানবে। তা আমি জিজ্ঞেস করলাম যে আমার হ্যান্ড স্যানিটাইজার কই? বলতেছে যে ড্রাইভারের পায়ের কাছে রাখা। তো আমি বললাম যে এটা কি ড্রাইভারের শুধু নিজের ইউজ করার জন্য? তখন আর ও কোনো অ্যান্সার দিতে পারলো না, গেল এক। দ্বিতীয়ত ওই দিনই সেম ঘটনাটাই ঘটেছে যে প্রতি সিটে একজন আমরা। তো আমি এ বি সি ডি সিরিয়ালে বসছি যাইয়া একা। তো ডি সিরিয়ালে বসার পরে আপনার আর একজন মুরব্বী এসে বলতেছে যে বাবা আমার একটু জায়গা দেন, আমি বসি। আমি বলতেছি যে আপনি কি জানেন না যে এক এক সিটে একজন করে লোক বসবে? না, আমি তো জানি না। তার মানে আমি বলতেছি আপনি জানেন না, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি। তাহলে টিভিতে দেখেন নাই যে এভাবে করিয়া একটা নট সোশ্যাল ডিস্টেন্স, আমি বলবো যে এটা ফিজিক্যাল ডিস্টেন্স। ফিজিক্যাল মানে শারীরিক দূরত্বটা মেনে আমরা যদি রাস্তাঘাটে চলাচল করি তাহলে আমরা মূলত করোনা থেকে রক্ষা পেতে পারি। আমাদের তো সচেতন থাকতে হবে। তো আমিও মূলত সাথে পারলাম না।
তো বাধ্য হয়ে আমি মুরব্বীকে সিটটা ছেড়ে দিয়ে আমি গাড়ি থেকে নেমে গেলাম। তাহলে আমি কিন্তু এখানে দুটো জিনিস দাঁড় করাইছি, কি যে ওরাও সচেতন না, আমিও সচেতন না। তবে হ্যাঁ, তার না, ভিতরে কথা আছে। আমি যেটা বলছিলাম যে আসলে আমরা জানি না যে আমরা কি জানি না, এই 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 হ্যাঁ, জায়গাটায় কিন্তু আমাদের আমাদের ঘাটতি রয়েছে। যে এবং যে, হ্যাঁ, যে মানে ডাক্তার বলছে যে আপনাকে ঔষধ খাইতে হবে, তো আমাকে একটা প্রেসক্রিপশনও দিছে। তো প্রেসক্রিপশনটা নিয়ে এসে কতক্ষণ হাঁটিয়ে যাইয়ে আবার ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করলাম যে আপনাকে যে আমি দেখাইলে আমি কি ঔষধ খাবো। মানে ঘটনাটা কিন্তু ঠিক এরকমের আর বিষয়টা যাই হচ্ছে হোক, কি, আমি একটা একটু বলছি যে একটা কার্টুন দেখেছি কোন এক শিল্পীর আঁকা। সেখানে একটা বাসের মধ্যে অনেকগুলো মানুষ, সেখানে করোনাটা বাসের ভিতর থেকে বের হয়ে আসতে চাইছে, যে এত ভিড় এখানে যে আমার থাকার পর্যন্ত জায়গা নাই, এমন পরিস্থিতি একটা কার্টুনে দেখেছি। আমি বাস্তব বাস্তব বলবো না, একটা কার্টুনে দেখেছি। নিশ্চয়ই জি, কার্টুনিস্ট যিনি ছিলেন তিনি বাস্তবতাটা দেখেই তিনি লিখেছেন, না দেখে তো কিছু লেখা যায় না। পরিস্থিতিটা আসলে এমনই যে করোনাও কি আমাদের এই চাপাচাপি মানে এই যে পরিস্থিতি দেখে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে দূরে আছে কিনা, তা না হলে বাসের যে পরিস্থিতি, গণপরিবহনের যে পরিস্থিতি, তাতে করে যে সংক্রমণের যে বিষয়টা ছিল বাংলাদেশে আরো অনেক বেড়ে যেতে পারত। ধন্যবাদ শাহিন ভাই। আমি আপনারা ভাই, দুজনের উদ্দেশ্যে আমি দুজনের উদ্দেশ্যে আরেকটি বিষয় বলি। আমি কিন্তু স্বাধীনতা যুদ্ধ দেখিনি। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস যা বলে বাংলাদেশ পুলিশ বাহিনীর অগ্রণী ভূমিকার কথা পড়ে আসছে, কিন্তু বাস্তবে করোনাকালীন সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনী অথবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে আমাদের কতটুকু বন্ধু, কতটুকু মানবিক, তার পরিচয় আমি পেয়েছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন। কিন্তু এই মুহূর্তে আমাদের যেসব ভাইয়েরা আইন শৃঙ্খলা দায়িত্বে, বিশেষ করে ট্রাফিক সেকশনের কথা আমি আপনাকে বলতেছি, আমরা যে বাড়া বৃদ্ধির বিষয় বা আইন শৃঙ্খলা যে বিষয়টি বলতেছি, ওনাদের এই গাড়িগুলোকে মনিটরিং এর জন্য নিশ্চয়ই আপনারা জানেন আমাদের ট্রাফিক সেকশন রাস্তা আছে। তাহলে ওনারা কি দায়িত্ব পালন করছে এই বিষয়টা আলামিন সাহেব আপনি কিভাবে দেখছেন? আসলে আহ, আমি একটা সত্যি কথা বলবো যে পুলিশের বিভিন্ন উইংস আছে। সেই উইংস এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট কিন্তু করে ট্রাফিক পুলিশ। সারা রোদে ভিজে, বৃষ্টিতে মানে রোদে পুড়ে বৃষ্টিতে পুরো বৃষ্টিতে বেশি ভিজে, হ্যাঁ, ভিজে তারা রাস্তার উপরে থাকে, ধুলাবালির মধ্যে থাকে। তারা কিন্তু আহ, তাদের যে সকলেই যে মন্দ তেমনটা নয়, মন্দ তেমনটা নয়, কিন্তু কিছু কিছু মানুষ, কিছু কিছু সেই সদস্যদের মধ্যে, এবং কিছু কিছু পূর্ব থেকে চলে আসা সিস্টেমের কারণে তারা কিন্তু আন্তরিকভাবে দায়িত্ব পালনটা করতে পারে না। হয়তো আহ নিচের শ্রেণীর কেউ কেউ আন্তরিক, উপর মহলকে কিছু ম্যানেজ ট্যানেজের বিষয় আছে ইত্যাদি থাকে। সেই কারণে এত কষ্ট করা পুলিশটার জন্য কিন্তু আমরা সবাইকে কিন্তু আমরা মানে দোষারোপি করি যে তারা সিস্টেমটা ইয়ে করছে। আর ভাড়া বৃদ্ধির বিষয়টা ট্রাফিক পুলিশ এর উপর যতটুকু দায়িত্ব অর্পিত, তার চেয়ে বেশিরভাগ দায়িত্বটার বিষয় কিন্তু প্রশাসনের। প্রশাসন আমি একটু আপনাকে সাহায্য জানাতে চাই। এই যে আপনি আমাদের যে ভাইদের কথা বলতেছেন, যারা মানে বৃষ্টিতে ভিজে রুদ্রে গরমের মধ্যে আমাদেরকে সেবাটাকে দিচ্ছেন, আমি ওদের প্রতি সম্মান রেখে বলছি, আমি ওদের বিষয়টা তুলে আনার চেষ্টা করছি, যারা আমাদের জন্য এত কষ্ট করছেন, কিন্তু ওদের মধ্যে থেকে দুই একজন দুষ্কৃতকারী বলেন বা দুই একজনের চাকরির কারণে আজকে ওদের পুরো সেবাটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আমি এই আমি বিষয়টা না না, আমি আমি সেই কথাটাই বললাম। এখন সেই ক্ষেত্রে যে এখন 100 পুলিশ, ট্রাফিক পুলিশ কাজ করছে, আর 5-6 জন পুলিশের সুবিধার জন্য আমাদের সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। এদের এই কাজে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনা, এবং দু একটা যেই ধরনের শাস্তি হওয়া উচিত সেই শাস্তিগুলো নিশ্চিত হলে তাহলে অন্য সবাই কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারতো। আমাদের এই সিস্টেমটা হবে কবে, সেটা সেটা কবে আমরা জানি না, তবে আমরা আশাবাদী লোক, আমরা কিন্তু খুবই আশাবাদী। দিন দিন অনেক কিছুই মানে হচ্ছে,
অনেক কিছু পরিবর্তন হচ্ছে, এটা প্রয়োজন। এই যে মানে পরিবহন সেক্টরটা হচ্ছে আমাদের উন্নয়নের জন্য, আমাদের ব্যক্তিগত সম্পর্কের জন্য, মানুষ মানুষের সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আন্তঃজেলা, আন্ত এলাকা যে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য বলেন, মানুষে মানুষে বলেন, এটা আমাদের একটা অপরিহার্য একটা বিষয়। এই ক্ষেত্রে যে যত সকল সিস্টেম লসের কারণ আছে, এগুলা নিয়ে কিন্তু অনেক সেমিনার হয়, অনেক মিটিং হয়, অনেক আলোচনা হয়, অনেক টাকা পয়সা অনেক কিছু খরচ হয়। কিন্তু এই যেটা মিটিং, অনেক কিছু দেখা যায় যে মিটিং পর্যন্ত সীমাবদ্ধ, হয়তো আহ, নিচ পর্যায় পর্যন্ত সেটা পৌঁছছে না। বা সেই কারণে আমরা যে টেকসই যে একটা সিস্টেম আনার যে সময়, সেই সুসময়টা আমরা পাচ্ছি না। তবে এক্ষেত্রে আমি বলবো, যারা ট্রাফিক পুলিশের দু একজন, চার পাঁচজন, যাই বলেন না কেন, যারা জড়িত আছে, তারা তারা তাদের অপরাধের বিচারটাও নিশ্চিত করতে হবে এক্ষেত্রে। আর ভাড়ার যে বিষয়টা আপনি বলেছেন, ভাড়া নির্ধারণের ব্যাপারটা হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন এবং সংশ্লিষ্ট তাদের, এবং এই পুলিশ কিন্তু শুধুমাত্র শৃঙ্খলাটা দেখবে, কিন্তু ভাড়ার ক্ষেত্রটা কিন্তু অন্য জায়গায়। তো মানুষের এখন যে ভোগান্তি, মানুষের যে কষ্ট, বিশেষ করে আহ সাধারণ মানুষ বলতে আমরা বলবো মধ্যবিত্তই তো এখন সাধারণ হয়ে গেছে। মানে তাদের মানে স্বল্প আয়ী মানুষ, তাদের ক্ষেত্রে যদি এই পরিবহন সেক্টরের ভাড়া যদি এভাবে বেড়ে থাকে, তাহলে আমাদের জীবন যাত্রা দুঃসহ হয়ে উঠবে। ধন্যবাদ শাহিন ভাই। আমি আবারও আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমি আমাদের আমিনুল ইসলাম মোস্তফা আমিনের কাছে যাওয়ার পূর্বে যেসব দর্শক আমাদের সাথে রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। আমি একটু আমাদের দর্শকদের কয়েকটি কমেন্টস করে আপনাদেরকে শোনাতে চাই। প্রিয় দর্শক, আসলে আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য আপনাদের সবার কমেন্টস করা আমাদের পক্ষে সম্ভব না। যদি আপনাদের কমেন্টস করতে দেয়, তাহলে আজকে আমাদের আলোচকদের মূল্যবান কথাগুলো শোনা থেকে আপনারা বঞ্চিত হবেন। আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন। আমরা চেষ্টা করি আপনাদের সমর্থন নিয়ে আপনাদের কথাগুলি এবং আমাদের আলোচকদের কথাগুলি তৃণমূলে পৌঁছে দিয়ে আমরা চাই এই দেশের গণমানুষের দুঃখ দুর্দশার কথাগুলি যেন বিশেষ করে আমাদের সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা খুব চেষ্টা করে যাই। আজকে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, নুসরাত জাহান জেরিন। সুন্দর উপস্থাপনে বাস্তব চিত্র, ভালো লাগা অনুভবের সাথে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে। উনি আবারও একটি কমেন্টসে লিখেছেন, আসসালামু আলাইকুম, সকলের প্রতি রইল অভিনন্দন এবং শুভেচ্ছা। উনি আমাদের আজকের অতিথিদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। আপনাকে প্রবাসী নিউজ লাইভের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাথে আমাদের আরেকজন দর্শক মোহাম্মদ সামি আহমেদ প্রান্ত, অনেক অনেক শুভকামনা। আপনাকে প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা রইল। জাহিদুল হক সোহেল রানা, আন্তর্জাতিক মাদক সংস্থা ইনসাতে কেন্দ্র আশোক ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক, কবিরহাট উপজেলা। উনি লিখেছেন, আশোক ফাউন্ডেশন কবিরহাট উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। জনাব জাহিদুল হক সোহেল রানা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে। এবং নজরুল ইসলাম, উনি লিখেছেন গুড লাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব নজরুল ইসলাম। এবং আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছেন হেলাল চৌধুরী, আরেকজন মানবিক মানুষ। হেলাল চৌধুরী মানবতার জন্য অসংখ্য কাজ করেছেন, অনেক নজির রয়েছেন। জনাব হেলাল ভাই, আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে। আমাদের হেলাল ভাই লিখেছেন, আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। যেমন আমাদের সাথে আরো মানবতা ফেরিওয়ালা, যিনি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক। আজকের আলোচকদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা লিখেছেন লায়ন নামে সোহেল আহমেদ মিদা। আপনাকে প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের প্রবাসী সাংবাদিক জনাব নজরুল ইসলাম, সৌদি আরবের যিনি, এবং আমাদের মধ্যপ্রাচ্যের আমাদের প্রবাসী নিউজ লাইভ দেখাশোনা করেন। জনাব নজরুল ইসলাম,
সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। জানাল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদের শুভেচ্ছা। এবং আরেকজন মানবতার ফেরিওয়ালা শাহাদত হোসেন চিটাগাং, যিনি রাঙ্গুনিয়া আমাদের প্রবাসী ইসলামের প্রতিনিধি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ আপনারাও আমাদের সাথে থাকেন এবং পাশাপাশি শেয়ারের মাধ্যমে আমাদের আজকের সম্মানিত আলোচকদের কথাগুলি শোনার জন্য আপনারা সবার কাছে ছড়িয়ে দিন। আপনাদেরকে আবারও প্রবাসী ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের আজকের অতিথি আমিনুল ইসলাম মোস্তফা আমিন, যিনি সারাওয়ালার সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা। জনাব আমিনুল ইসলাম আমিন, যে কথাটি আপনাকে আমি পূর্বে প্রশ্ন করেছিলাম, আপনি আপনি শুনেছেন আমাদের আলামী সাহেবের বিষয়টি কি বলেন, আপনি আপনার মতো করে যদি আমাদের দর্শকদের সাথে তুলে ধরতেন। কোশ্চেনটা যেখানে মানে আপনি যেখানে কোশ্চেনটাকে মানে মুড করেছেন, আমি স্টপ বলবো না, কোশ্চেনটাকে মুড করেছেন। আমি যদি সেখানে সূত্র ধরে বলি যে আপনার ট্রাফিক পুলিশ কি করতেছে, গ্রাম বাংলার একটা কথা প্রচলিত আছে যে ধানের ভিতরে কিন্তু সিটে থাকবে। তার মানে এই না যে আমরা সে ধান থেকে চাল, চাল থেকে ভাত, সেটা আমরা খেয়ে বাঁচবো না, তা কিন্তু না। তো ভালো মন্দ মিলিয়েই থাকবে। তো একটা বিষয় সেটা হচ্ছে যে আসলে আমার ঘরে চুরি করার জন্য আমি কিন্তু স্পষ্ট কথা বলি সব সময়। তো আজ সারাদিনেও দেখবেন যে আজ সারাদিন সবসময় স্পষ্ট কথা বলে। তো আমার কথা হচ্ছে যে রাজনীতি কি টানবো না থাকবে? একটু টানি, না হলে কথায় মজা থাকে না আর কি। তো আমার ঘরে যদি আমি চুরি করি বা আমার ঘরে যদি আমি চোর ঢুকাই দেই, তাহলে তো মনে করেন দেখা গেছে যে আমি আর জীবনে কোনোদিন এই চোরের হাত থেকে বাঁচবো না ভাই। তাহলে এখন দুই একটা পুলিশ ট্রাফিক কি করতেছে তা না দেখে যদি দেখি যে পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু এই করোনাকালীন সময়ে না, শুধু মানুষের বাড়ি আগুন লাগলে ফায়ার সার্ভিসের আগে পুলিশ যায়। আমি প্রমাণ, আমি নিজের বাস্তব প্রমাণ। তাহলে সেখানে পুলিশের ভিতরে দুই একজন খারাপ থাকবে। এখন একটা ওসি প্রদীপ খারাপ মানে কিন্তু সব ওসি খারাপ না। এখন ওসি প্রদীপরে আমরা খারাপ হইতে বাধ্য করছি কিনা সেটাও কিন্তু বুঝতে হবে। তাহলে ওসি প্রদীপের সুযোগটা কি আমরা দিছি, না ওসি প্রদীপের কিন্তু এত শক্তি নাই যে দেখা গেছে যে ওসি প্রদীপ একা মনে করেন দেখা গেছে এনকাউন্টারে এতগুলা এনকাউন্টার স্পেশালিস্ট কাদেরকে বানানো হয় মূলত, হ্যাঁ সাহসী ছেলেদের বানানো হয়, ঠিক আছে। কিন্তু এই বিষয়টা আমি না বলে ওই দিকে যাই। তো এই যে আপদকালীন এই সময়টায় ভাড়া বাড়ানো নিয়ে আজকে যদি আমরা কথা বলি, তাহলে পথে পথে যে চাঁদাবাজিটা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড চাঁদাবাজি। কোনো এক নেতা আসলেন, সে বললেন যে আমার এই জায়গা টোটালি চাঁদা বন্ধ। রাতের বেলায় যে আপনার বাড়িতে বস্তাভর্তি টাকা যায়, সেই টাকাটা তো মনে করেন রাস্তা থেকে উঠানো হয়, স্লিপে একটা সিল বা সই বা যে কোনো একটা তারিখ বা যে কোনো একটা মানে লাল কালির দাগ, নীল কালির দাগ, মানে বিভিন্ন গ্রুপিং আর কি। লাল কালি মানে লাল মেয়া, আর নীল লাল কালি আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসতাম, যেহেতু আপনি শুনলেন, ঠিক আছে আপনি বলতে পারবেন, কথা বলতে দিবেন, কথা যদি বলতে দেন বলি। তো এখন ধরেন আমার একটা ছোট্ট জেলা পিরোজপুরে মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয় কিন্তু 100% চাঁদাবাজ মুক্ত করছেন। আমার পিরোজপুর জেলায় পরিবহন সেক্টরে কোনো চাঁদা নাই। এটা 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 কিন্তু একটা বিরল ইতিহাস যে একজন সমর রেজাউল করিম তিনি কিন্তু 100% চাঁদা মুক্ত করছেন আমার এই পিরোজপুর জেলাটাকে। কিন্তু পিরোজপুরের ও সাইডে যান, আরেকটু ওই সাইডে যান, আরেকটু ওই সাইডে যান, পিরোজপুর থেকে সামনে আগান, তাহলে কি হচ্ছে? তাহলে যদি এটাকে বন্ধ করে, এটাকে হ্যাঁ কখনোই মনে করেন দেখা গেছে যে আপনি আগাছাকে সম্পূর্ণরূপে বিনাশ করতে পারবেন না, কারণ আগাছাও কিন্তু আপনাকে অক্সিজেন দেয়। তো এখন আগাছা যখন মূল গাছটাকে ছাপাইয়ে যাইতে যাবে, তখন কিন্তু আগাছাটাকে কেটে মনে করেন দেখা গেছে বাগানের সৌন্দর্যটা রক্ষা করতে হবে। আগাছা কিন্তু মনে করেন ছত্রাক না যে অক্সিজেন দেবে না। আগাছা যে গাছটা, সেটাও কিন্তু আমাকে আপনাকে অক্সিজেন দিচ্ছে। আমি যে অক্সিজেনটা নিচ্ছি সেটা কিন্তু আমি বলতে পারতেছি না যে আগাছা আমাকে দিচ্ছে না ফলবান বৃক্ষটা আমাকে দিচ্ছে না কোন গাছটা আমাকে দিচ্ছে। আগাছাও কিন্তু আমাকে
অক্সিজেন দিচ্ছে, তাহলে আগাছা বিনাশ করা সম্ভব না। আর আগাছা বলতে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না। প্রাকৃতিক মানে পরিবেশ বিজ্ঞানে আগাছাটাকে কিন্তু ওভাবে করা হয় নাই যে আগাছা কেটে ফেলো। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে 100% চাঁদাবাজি কখনোই মুক্ত করা সম্ভব না। কেউ যদি বলে সে ভুল বলবে। একটা জেলায় সম্ভব, একটা উপজেলায় সম্ভব, কিন্তু এই চাঁদাবাজদের এবং এই চাঁদাটা কার মাথায় গিয়ে পড়ে? এমন একটা বাসের মালিক আছে যার টোটাল পরিবারের আয়ের উৎসই একটা গাড়ি। চাঁদা দিবি না তো রাস্তায় নামতে পারবি না। তাহলে এখন মনে করেন দেখা গেছে যে ও তো হিসাব করবে আমার তেল খরচ কত, আমার স্টাফ খরচ কত, আমার চাঁদার খরচ কত। বুঝছেন বিষয়টা? তাহলে এই সব বিষয় নিয়ে তারপর তো মনে করেন দেখা গেছে ওদের সমিতির কাছে যাবে। তো মালিক সমিতি যখন বলবে যে তোমার মালিক সমিতি থেকে শুরু করে এই পর্যন্ত মাসে এই কয় টাকা আমাদের খরচ আছে, এই খরচটা আমি উঠাবো কোথা থেকে? তার মানে সব মিলিয়ে যায় কিন্তু যাত্রীর ঘাড়ের উপরে পড়ে। তাহলে চাঁদা মুক্ত করতে হলে মানে যাত্রীর বিষয়টাকে প্রাধান্য দিয়ে মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, আলামিন ভাই আপনি একটু কাইন্ডলি একটু একটু বিষয়টা মাথায় নিয়েন যে কয়টা সেক্টর এখানে? মালিক সমিতি, শ্রমিক সমিতি, মালিক শ্রমিক ঐক্য 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 একটা সমিতি, শ্রমিক ইউনিয়ন, কয়টা হইল? 4টা। তাহলে হ্যাঁ, এই 4টা বিষয়কে উৎসের মধ্যে এনে একটা, আপনি যদি জিওমেট্রির মনে করেন দেখা গেছে যে বর্গক্ষেত্র আঁকেন, তাকে চারজনরে 4 কর্নারে রেখে মাঝখানে আমি আপনি থেকে, আমি আপনি বলতে কিন্তু আমরা না, সরকারের নীতি নির্ধারণী মহল আছে, এদেরকে ডেকে তারপরে কিন্তু মনে করেন একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর থেকে তাদেরকে বের করিয়া আইন নেয়া, তারপরে কিন্তু আপনি ভাড়া কমানোর কথা চিন্তা করতে পারবেন। তাতে আমরা যত চিল্লাচিল্লি করি, টকশো করি, সেমিনার সিম্পোজিয়াম করি, রাস্তায় নামি, মানববন্ধন করি, কোনোভাবে তারা ভাড়া কমাবে না। আজ পর্যন্ত বাংলাদেশে দেখছেন যে কোনো জিনিসের দাম বাড়ছে সেইটা আবার কমছে? খুব কম কিন্তু। তাহলে তারও কিন্তু ভাত খেতে হয়, আমারও ভাত খেতে হয়। ও বলবে যে আমি খাবো কি? কালকে রাস্তায় নামবেন, আপনি করবেন কি? আপনি কি করবেন? পরিবহন শ্রমিকরা রাস্তায় আমি আবার আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের অতিথি, আমাদের নবুয়তার আপা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আসলে নেটওয়ার্কের কারণে পারনি। আমি একটু আপুকে সুযোগ দিই, যেহেতু ওনার নেটওয়ার্কের সমস্যা কথা। আপা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কেটে কেটে আসছে কথাগুলো। জি বিরোধ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, আপনার কাছে আমি একটু সংক্ষিপ্ত আকারে একটি বিষয় জানতে চাই। এই যে দ্বিগুণ ভাড়ার যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা, অর্থাৎ সরকারের বেঁধে দেওয়া পরিবহন সেক্টর 60% জায়গায় দ্বিগুণ ভাড়া নিচ্ছে। এটি ছাড়া স্বাস্থ্যবিধি বলেন বা যাত্রীর উঠানামার বিষয়ে যে সরকার যে সব বিষয়গুলি ওদেরকে বেঁধে দিয়েছিল, একটিও মানতেছে না। আপনি একজন যাত্রী, আমি যাত্রী, যেহেতু বিষয়টা আপনারও চোখে পড়ে, এই বিষয়টা আপনি কি করে দেখেন? আপনি একজন রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। জি ধন্যবাদ আপনাকে। সরকারি নির্দেশনা তো হচ্ছিল গাড়ি ভাড়া 60% বাড়ানো, কিন্তু সেখানে 60% বাড়ানোটা ঠিকই রেখেছে ওরা, যাত্রী যে অর্ধেক নিতে বললো সেটা কিন্তু তারা ঠিক রাখেনি। তারা কিন্তু যাত্রী দ্বিগুণ এবং ত্রিগুণ উঠানো নামানো সেটা ঠিক রেখেছে। এই করোনাকালীন সেটা কি ঠিক হলো? সেটা তো যুক্তিসঙ্গত হলো না। তো ভাড়া বাড়িয়ে যদি যাত্রী সংখ্যা কমানো না হয় তাহলে বাড়ানোটা কেন? আর আমরা যারা সাধারণ যাত্রী, আমরা কারা? আমরা হচ্ছিল মধ্য আয়ের মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই কিন্তু আমাদের বেশি এবং নিম্নবিত্ত। তো আমাদের জন্য ভাড়া মানে 60%টা ওভার হয়ে যায়। আর একবার যখন সরকার কোনো কিছু বাড়ায় বা কেউ যখন মানে বাড়ানোটা কিন্তু আর কমানোর কোনো সিস্টেমে আসে না। আপা এখন কথা হচ্ছিল, আমি একটু আপনাকে থামাতে চাই আপা। ওরা জি কিন্তু হ্যালো, ভাড়া 60% দ্বিগুণ ভাড়া নিচ্ছে, দ্বিগুণ ভাড়া নিচ্ছে। জি হ্যাঁ হ্যাঁ দ্বিগুণ ভাড়া নিচ্ছে।
এটা এটা আমি যুক্তিসঙ্গত মনে করি না। কিছুদিন আগে ঢাকা গেলাম, তো আমাদের যে বাসে আমি যেটা হচ্ছিল 480 টাকা ভাড়া, সেটা আমাকে 1000 টাকা পে করে যেতে হয়েছে, কিন্তু একটা সিট কিন্তু আমার জন্য বরাদ্দ, পাশেরটা খালি থাকার কথা, তো পাশেরটা তো খালি থাকেনি। পাশের যাত্রীও কিন্তু 1000 টাকা দিয়েই গাড়িতে যাত্রী হয়ে উঠেছে। তো এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য ওভার। এটার জন্য অবশ্যই আন্দোলন করা উচিত। হ্যালো, আমরা আশা করব আমাদের নীতি নির্ধারকরা এই বিষয়টা নিয়ে খুব দ্রুত এগিয়ে আসবেন, যেহেতু আসলে আমরা দীর্ঘদিন ধরে এই করোনাকালীন সময়ে যেখানে আমেরিকার মতো দেশ নাস্তানাবুদ হয়ে পড়ছে অর্থনৈতিকভাবে, সেই জায়গায় আমরা যারা দিনে আনি দিনে খাই, আমাদের জন্য আমরা প্রতিদিন আমাদের কর্মে যাওয়ার ক্ষেত্রে এই যে দ্বিগুণ ভাড়া বহন করতে হচ্ছে। আর দিকে অন্যদিকে আসলে করোনা থেকে তো আমরা এখনো সংখ্যা মুক্ত হয়নি, তাহলে এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য একটি ঝুঁকিতে রয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আশা করবো আমাদের উদ্যোতন মহল এগিয়ে আসবেন। এই বিষয় নিয়ে আমি যাচ্ছি আমাদের আজকের অতিথি আলামিন শাহিন ভাই। আলামিন শাহিন ভাই, আপনি নিশ্চয় শুনেছেন আপা যে বিষয়টি আলোকপাত করেছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? হ্যালো। আমাদের আমাদের মানসিকতার বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা কতটুকু লোভী, আমরা কতটুকু অমানবিক। আমাদের এই ভাড়া বৃদ্ধি যদি না করা হতো, পরিবহন এই ভাড়াটা কেন বৃদ্ধি করা হতো? যেন পরিবহনটা সচল হয় এবং তাদের জীবন জীবিকার জন্য পরিবহন সেক্টরের যে ক্ষতিটা যেন না হয়, এজন্য দুজনের ভাড়া একজনে যাচ্ছে। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? তো এই মানসিকতায় এখন যদি আমরা লোভী হয়ে উঠি, আমরা যদি সে আইনটা না মানি, এবং তাহলে তো পরিস্থিতিটা কোনো সময় পরিবর্তন হবে না। আর বিষয়টা বাস্তবায়নের ক্ষেত্রে যে আমাদের সেক্টরের নৈরাজ্যটা বলেন, বিশৃঙ্খলতা বলেন, সেটা আজকে নতুন নয়। আমার পূর্ববর্তী বক্তা যিনি একটা কথা বলছিলেন যে পরিবহন সেক্টরের বিভিন্ন বিষয়াদি আছে। এখনো কিন্তু আমরা এই মহাসড়কগুলোকে মানে এখনো নসিমন, করিমন, টেম্পো ইত্যাদি ইত্যাদি থেকে আমরা মুক্ত করতে পারিনি। আর আমাদের সড়কের পাশে যে ঘর বাড়ি দোকানপাট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলা এই সিস্টেম গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত নানা আলোচনা হচ্ছে, নিরাপদ সড়ক চাই, কত আন্দোলন হচ্ছে, কিন্তু লাশের সারি কিন্তু থাকছে। আসলে আমাদেরকে সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এবং বলা হয়ে থাকে যে ঘাতক বাস ড্রাইভার ইত্যাদি ইত্যাদি। বাসের যখন স্টিয়ারিং এ কেউ বসে, তিনি কিন্তু চান না যে অ্যাক্সিডেন্ট করুক, কিন্তু সিস্টেমের কারণে আসলে সে প্রশিক্ষণ নিয়ে আসে নাই, তার ভুল ত্রুটি হয়ে যায়। কিন্তু মানসিকতার পরিবর্তন না করতে পারলে, তাদের সঠিকভাবে স্কিল না করতে পারলে, সেটা দুর্যোগকালীন সময়ে হোক, ভাড়ার বৃদ্ধির কারণেই হোক, যে কোনো সময় আসুক, এই সমস্যাগুলো আমাদের থেকেই যাবে। যেমন আমাদের স্থানীয় বাসগুলো খুব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ আগে যেসব স্টেশনে তারা যাত্রী ছাউনি ছিল, ওখান থেকে যাত্রী উঠতো, এখানে টেম্পো চলাচল করে, ওরা যাত্রী নিয়ে যায়, ওরা যাত্রীরা স্বাচ্ছন্দ্যের জন্য চলে যায়, তারাও ক্ষতিগ্রস্ত। তো এইসব বিষয়ে কিন্তু অনেক বিষয় এখানে সম্পৃক্ত আছে। তবে বর্তমানে যে পরিস্থিতিটা, যেটা হচ্ছে করোনাকালীন সময়ে বাস ভাড়ার যেটা বৃদ্ধি করা হয়েছিল, গণপরিবহনের যে ভাড়াটা ছিল, সেটা কিন্তু পরিবহন সেক্টরটাকে সচল করার জন্য এবং মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য। এই বিবেকবোধ যদি আমাদের থাকে, তাহলে তো আমরা অনিয়ম করব না। কিন্তু এই বোধটুকুই আমরা জাগ্রত করতে পারছি না। সেই ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এখন একটা মহলকে আমরা দোষারোপই করব, আমরা প্রত্যেকের দায়িত্ব পালন করব না। ড্রাইভার সাহেব নিয়ে বসে থাকবে ওই যে মানে হ্যান্ড স্যানিটাইজারের বোতল, সে ভাববে যে আমার বাসায় নিয়ে যাব, যাত্রীদের দেব না। এই যে মানসিকতাটুকু, যে যাহা প্রয়োজন, একজন চালকের যা করা প্রয়োজন, একজন হেল্পারের যা করা প্রয়োজন, একজন ট্রাফিক পুলিশের যতটুকু দায়িত্ব পালন করা প্রয়োজন, এবং
আইন প্রয়োগকারী, আমরা মিটিং এ যারা বসছি কথা বলছি, আমরা মিটিং থেকে গিয়ে যা করা প্রয়োজন সেই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, করোনাকালীন সময় না, কোনো সময় আমাদের এই সিস্টেমের পরিবর্তন হবে না। এখন কিন্তু খুবই প্রয়োজন আমরা যা বলি তা করি না। আমরা এখানে অনেক কথা বলতে পারি, দেখা যাবে যে আমি গিয়ে একটা ভুল কাজ করছি, এটা কিন্তু বাস্তব। তো ওই মানসিকতাটা পরিবর্তন করে আমাদের মধ্যে যে শুদ্ধতা, আমাদের মধ্যে যে সচেতনতা, সর্বোপরি সকলের মঙ্গল কামনা। এখন একজন বাস চালক বা পরিবহন সেক্টরের মালিক একা লাভবান হচ্ছে, তিনি কিন্তু ভাবছেন না যে একজন চাকরিজীবী তার যারা সরকারি চাকরিজীবীর কথা আমি বলবো না, বলবো যে যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তার কিন্তু একটা নির্ধারিত একটা বাজেট আছে, সেই বাজেটে সে তার জীবিকা নির্বাহ করে। পরিবহনে চলার জন্য তার বাজেটটা আছে, তার উপর যখন এটা পড়ে সেটা কিন্তু তার জন্য খুব বার্ন হয়, যে তার জন্য সেটা বেশি একটা বিষয়, অতিরিক্ত একটা বিষয়, সেটা কিন্তু সে সহ্য করতে পারে না। এই বিষয়টা যদি সরকার সহ সকল মহল আমরা চিন্তা না করি, আর মানে পরিবহন সেক্টরের লোকজন যদি চিন্তা না করি, তাহলে তো আর হবে না। এই ক্ষেত্রে ধন্যবাদ। আমি সম্মিলিত চাচ্ছি, উদ্যোগ চাচ্ছি। এবং শুধু এই প্রাসঙ্গিক, আমাদের দেশে এক সময় একটা বিল্ডিং কাত হয়ে পড়লে সব কাত হয়ে পড়ে, যখন ওসি প্রদীপ নিয়ে কথা হয় তখন ওসি প্রদীপ নিয়ে কথা হয়। এই যে প্রবণতাটুকু, যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা খুব বেশি মাতামাতি করি, পরবর্তীতে সেটা আমরা ভুলে যাই। আমাদের যা বলছি, যে সিস্টেম পরিবর্তনের বিষয়ের যে ধারাটুকু রক্ষার্থে আমাদের যার উপর অর্পিত দায়িত্ব, সেটা আমাদের পালন করতে হবে, সিস্টেম পরিবর্তন করতে হবে। ধন্যবাদ। আমি আরেকটি বিষয় আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের আমিনুল ইসলাম আমিন ভাই, যিনি পরিবহন সেক্টরের নামে বিভিন্ন চাঁদাবাজির কথা বলেছেন। একটি বিষয় আপনারা সবাই আশা করি লক্ষ্য করেছেন, পরিবহন সেক্টরে যারা আমাদেরকে সেবা দিয়ে থাকেন, বিশেষ করে ড্রাইভার হেল্পার, ওরা 17-18 ঘন্টা পর্যন্ত ওরা আমাদের জন্য পরিশ্রম করে, ওরা আমাদেরকে একটি সেবা দিয়ে থাকে। ওদের পাশে এই করোনাকালীন সময়ে এইসব সংগঠনগুলো দাঁড়াতে আমরা দেখিনি। যতটুকু দেখেছি সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওদের জন্য যতটুকু সম্ভব পাশে দাঁড়িয়েছে। তাহলে এই যে প্রতিটা মাসে কোটি কোটি টাকা যে চাঁদাবাজি হলো, এই চাঁদাবাজির টাকা কোথায় গেল? আমিন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন? হ্যাঁ, না আমিন ভাই কি বলছি, এই যে পরিবহন সেক্টরে শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে গেল, তারা তো কখনো আমরা এই করোনাকালীন সময়ে শ্রমিকদের শুনতে পাচ্ছি। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন জনাব আমিনুল ইসলাম আমিন? একটু আমি বুঝতে পারিনি, এখানে নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছিল। হ্যালো, পরিবহন সেক্টরে শ্রমিক কল্যাণ নামে যে প্রতিটা মাসে কোটি কোটি টাকা যে চাঁদাবাজি হয়, আমরা কিন্তু পাশে ওনাদের করোনাকালীন সময়ে ওদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠনগুলো, ওনাদের পাশে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে এই যে কোটি কোটি টাকা চাঁদাবাজির টাকা কোথায় গেল? হ্যাঁ, আমি কিন্তু সেই কথাটা, চাঁদার টাকা কে নেয়, কোথায় যায়, রাতের অন্ধকারে, ভোর রাত্রে, গভীর রাতে, তিনটা কথা বলছি, তিনটা সময়, রাতের অন্ধকারে, ভোর রাত্রে, গভীর রাতে। শাহিন ভাই, তো একটু আপনি একটু আমার সাথে একটু সংযুক্ত থাকেন। রফিক ভাই, ধন্যবাদ আপনাকে। তো শাহিন ভাই কিন্তু একটা কথা বলছে যে সকলের সম্মিলিত উদ্যোগ, আর সকলের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি কিন্তু আমাদের যে মেন্টাল যে এক প্রকারে কিন্তু মেন্টালি কোনোভাবে, সেটা মানসিকতা ঠিক আছে, কিন্তু মানে মেন্টালি আমরা কোনো কিছুতে কিন্তু স্যাটিসফাই হতে পারি না। সরকার আমাদের কি দিবে, সরকারের জন্য আমরা বসে থাকবো, আমরা কিন্তু কেউ এটা ভাবি না যে আমরা কি সরকারের বাইরে, বা সরকার আমাদের বাইরে। সরকার কে? সরকার প্রধান কে? আমি একজনকে ভোট দিলাম, সে এমপি হলো, তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো,
একজন 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 লোক তাদের মধ্য থেকে সরকার প্রধান হলেন। তো এখন আমার কথা হচ্ছে যে যাক, ওদিকে আমি যাব না। তো আপা একটা কথা বলছেন যে আহ, আমরা কেন এর প্রতি মানে মানে এই যে সমস্যাটা গোড়ায়, তো আমাদের মানবিক হতে হবে। আসলে মূলত আপা আপনি যখন গাড়িতে উঠছেন, আমি আমি বা আপনি আমরা যখন উঠি তখন কিন্তু কেউ এর প্রতিবাদটা কিন্তু করি না। তো এই যে প্রতিবাদ না করা থেকে ওদের সাহসটা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে, যে আমি 1000 টাকা দিয়ে 480 টাকার ভাড়া আমি 1000 টাকা দিলাম। তো দ্বিগুণেরও 1000 বেশি। টাকা দিয়ে একটা সিট নিয়ে উঠছি, সেখানে আপনি কেন চাইলেন? আমি হয় আপনি আমি ওটাকে আমি এক্ষেত্রে ফাইন ভাই, আমি একটু প্লিজ, এক্ষেত্রে হ্যাঁ, একটু ফাইন ভাই প্লিজ। তো আমি 1000 টাকা দিয়ে আমি গাড়িতে উঠছি, আপনি কেন এই বাড়তি লোকটাকে নিলেন? হয় আপনি তাকে নেন, না হলে আমাকে নেন, আমাকে পথে নামাই আমার টাকাটা ফেরত দেন। একজন, দুজন, 5 জন, 10 জন এভাবে করে যখন প্রতিবাদটা হবে তখন কিন্তু ওদের সাহস নেই, ওদের আর এই সাহসিকতাটা থাকবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। আর পথে পথে চাঁদাবাজির জন্য পরিবহন সেক্টর, এবং আমি যে 4 অ্যাঙ্গেলে 4 জন লোককে দাঁড় করিয়েছি, মাঝখানে একজনকে দাঁড় করিয়েছি। শাহিন ভাই আপনি শুনছিলেন, এবং রফিক ভাই তখন আপাত ছিলেন না। তো তখন আপনি আমার মাইক বন্ধ করে দিয়েছেন। আসলে আমি এই যে কথার মাঝখানে যদি কথা না বলা হয় তাহলে কিন্তু আহ, কথা বলাটা আর হয়ে ওঠে না। তাহলে এর মাঝখানে কিন্তু নীতি নির্ধারণী মহল কে? এখন নিরাপদ সড়ক চাই, বা আমার নিরাপদ জীবন গড়ি, বা আমরা যা বিভিন্ন সামাজিক সংগঠন যা আছি, বিভিন্ন আন্দোলন যারা করতেছি, সেই আন্দোলনের মধ্যে কিন্তু আমরা আমরা যদি ব্যানার, ফেস্টুন, সেমিনার, সিম্পোজিয়াম সীমাবদ্ধ না থেকে আমরা যদি প্র্যাকটিক্যালি ওয়ার্ক করি। রহিব ভাই জানেন যে আমার নিরাপদ জীবন গড়ির সদস্যরা কিন্তু রাস্তায় নামে, যে তারা রিকোয়েস্ট করে যে আপনারা দয়া করে ওভারব্রিজটা ব্যবহার করেন। তো এভাবে ইলিয়াস কাঞ্চন সাহেব উনি অনেক পরিশ্রম করেন। তো এখন কথা হচ্ছে গিয়ে যে যে যার জায়গা থেকে যদি চেষ্টা করি, এবং এক সময় কিন্তু সব মিলিয়ে সেটা হবে সম্মিলিত উদ্যোগ। এবং একটা ড্রাইভার আমার সমাজের বাইরে না। আমি যখন একটা গাড়িতে, একটা লং রুটের একটা গাড়িতে ড্রাইভ করার জন্য একজন ড্রাইভারকে দিব, তার মানসিক অবস্থাটা ঠিক আছে কিনা, সে গত রাত্রে ঘুমাইছে কিনা, গত রাত্রে সে সারা রাত্র গাড়ি চালাইছে, তাকে আবার সকালবেলা দিলাম, ওর মানসিক অবস্থা যদি ঠিক না থাকে, তাহলে তাহলে সবাই একটা একটা জিনিসকে কিন্তু ফোকাসিং করে যে পরিবহন সেক্টরের লোকজন মাদকের সাথে সম্পৃক্ত। নো, শুধু মাদকই না, মানসিক ভাবে যে মেন্টাল সাপোর্টটা তাদের দরকার। যে ড্রাইভার সাহেব, আপনি কি গত রাত্রে আপনার মিনিমাম 4 ঘন্টা ঘুম হয়েছে, বা 6 ঘন্টা আপনি ঘুমাইতে পারছেন? আপনি কি এই গাড়িটা নিয়ে পিরোজপুর বা চিটাগাং যেতে পারবেন? যদি আপনি পারেন আমি ভাই, তাহলে থামাতে চাই, আমি একটু আপনাকে থামাতে চাই। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই। বিষয়টা হচ্ছে, আপনি একটু পূর্বে বলেছিলেন আপনার এলাকায় মাননীয় মন্ত্রী মহোদয় অর্থাৎ সমর রেজাউল সাহেবের নির্দেশে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ। তাহলে নির্দেশে আপনি না, নিশ্চয় শুধু আমি নির্দেশ না, তার আমি তার হস্তক্ষেপে, নিজের হস্তক্ষেপ। এবং সে কি করছে শুনুন। তিনি কিন্তু এই যে চাঁদাবাজি বলতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের যে টাকাটা উঠাইতো, তাদেরকে কিন্তু কাজের ব্যবস্থা করে দিয়ে তিনি কিন্তু এটাও ভেবেছেন যে এই শ্রমিক ইউনিয়নের লোকজনগুলো কি করে খাবে, সেটা তাদের জন্য কাজ একটু আপনি শেষ করতে দেন। অর্থাৎ এই যে যে চাঁদাবাজিটা হয়, এই চাঁদাবাজির টাকা কিন্তু একজন ড্রাইভার বা হেল্পার বলেন, এটা কিন্তু ঠিকই যাত্রীর থেকে উঠিয়ে নেয়, এটা কোনো মালিক পক্ষের পকেট থেকে টাকাটা দেওয়া হয় না। তাহলে এই উপকারটুকু আপনারা আপনার এলাকায় পাচ্ছেন। অর্থাৎ একজন যাত্রী যদি 10 টাকা ভাড়া হতো, সে যখন চাঁদাবাজ থেকে মুক্ত হয়েছেন, এখন তার ভাড়াটা 8 টাকা হয়েছে। আপনি কি মনে করেন এই চাঁদাবাজ সারা দেশে বন্ধ করা উচিত? কি আপনি মনে করেন? খুব সংক্ষিপ্ত আকারে বলবেন, যেহেতু আমরা খুব অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আমি অবশ্যই মনে করি যে শুধু চাঁদাবাজি নয়, সমাজের যত প্রকার অসঙ্গতি আছে, সেই অসঙ্গতিটা অন্তত পক্ষে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে সে সামাজিক অসঙ্গতিগুলোকে আমরা অবশ্যই আহ একদম মানে নিঃশেষ করে দিতে পারি। সেজন্য আমাদের সবার যার যার জায়গা থেকে ব্যক্তি মূল্যবোধকে জাগ্রত করতে হবে, এবং
ধন্যবাদ আমির ইসলাম আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের আলামিন শাহিন ভাই। আপনি নিশ্চয় শুনেছেন আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। আমাদের আমির ইসলাম সাহেব বললেন ওনার এলাকায় মাননীয় মন্ত্রী মহোদয়ের একেবারে একান্ত হস্তক্ষেপে চাঁদাবাজি বন্ধ, যার ফল জনগণ ভোগ করে যাচ্ছেন। আপনি আপনার অবস্থান থেকে বিষয়টি কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন সারা দেশে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যারা আমাদের কি বলবো সংসদ রয়েছেন তার অগ্রণী ভূমিকা রাখা দরকার মনে করেন নাকি আপনি? আমি শুরুতেই কিন্তু একটা কথা বলেছিলাম যে দেখুন আমাদের মানসিকতা, আমাদের ফিলিংস, আমরা এখনো পরিবহন সেক্টরের যারা জড়িত আছে তাদেরকে কিন্তু আমরা কোনো মূল্যায়নের ক্ষেত্রে তাদের যে মূল্যবোধ, তারা যে আমাদের জন্য পরিশ্রম করছে তাদেরকে কিন্তু আমরা ওভাবে সম্মানও করতে শিখিনি। তাদেরকে আপনারা এই বিষয়টা হচ্ছে, আমি পারস্পরিক ফিলিংস এর কথাটা বলছি, এবং তাদের নিড কি আছে, তাদের নিডটা শোনার মতো মানসিকতা, তাদের আসল মানে প্রয়োজনটা কি, সেগুলোও কিন্তু নিরূপণ করা প্রয়োজন। যেটাতে আমার আমিনুল ইসলাম ভাই বলছিলেন যে যে তারা ঘুমের বিষয়, তাদের যে রেস্টের বিষয়টা আছে, তাদের জীবন জীবিকার নানা সমস্যাগুলো আছে, সেই ফিলিংসকে আমরা মানে সকলে উপলব্ধি করতে পারি। এখনো কিন্তু আমরা পরিবহন সেক্টরকে সহসা চিৎকার দিয়ে হাত তুলতে বা এরকম ঘটনা কিন্তু কম ঘটছে না। আমরা কিন্তু ওই মানসিকতা এখনো আছি যে ওই ক্যাডারে তাদেরকে একটু বকাঝকা করা, একটু ইয়ে করা, তাদেরকে সম্মান করার ক্ষেত্রে আমি ফিলিংস এর ক্ষেত্রে এই কথাটা আমি বলছি। আর আমি কিন্তু স্বপ্নবাজ মানুষ, খুবই স্বপ্নবাজ মানুষ। আবার যেমন পিরোজপুরের কথা বললেন, আমার ভাই আমার যা, হ্যাঁ যেটা বললেন, আমাদের এখানে মাননীয় সংসদ সদস্য যিনি আছেন ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়, তিনি আসার পরে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্রাহ্মণবাড়িয়ার জন্য যে যতটুকু তার ভূমিকা রাখার কথা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকরা স্বাচ্ছন্দ্যে আছি। একজন জনপ্রতিনিধি, আমি উপরের কথা বললাম, আমাদের একজন জেলা প্রশাসক, একজন পুলিশ সুপার, এই পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়ে আমাদের প্রতিটি থানার যারা দায়িত্বে আছেন, সেই সকল মহলগুলোর মধ্যে যদি সকলের যদি একটা অঙ্গীকার থাকে যে আমরা সবাই মিলে একটা বলিষ্ঠ উদ্যোগে আমাদের সিস্টেম, একে অপরের প্রতি আমাদের ফিলিংস থাকবে, আমাদের সমস্যাগুলো কিন্তু নিরূপণ করতে পারবে। আন্দোলনে গেলেই কিন্তু পরিস্থিতিটার সমাধান না, ফিলিংস ফিলিংস আন্দোলনে গেলে কিন্তু সমস্যাটার সমাধান হবে না। আরো আসলে আপনাদের কাছে অনেক কিছু জানার ছিল। আমি যাচ্ছি আমাদের আপুর কাছে। আমি শেষ করে আমার শব্দটা শেষ করে দিচ্ছি, আমার বাক্যটা পুরোটা শেষ করে দিচ্ছি। আমি একটু শেয়ার করব। আমি দুই তিনটা শব্দ সেখানে আছে। আন্দোলন কিন্তু বড় বিষয় নয়, কিন্তু পরিস্থিতিটার সমাধানের জন্য কি করণীয় তেমন একটি রূপরেখা আমাদেরকে দাঁড় করাতে হবে। রূপরেখা দাঁড় করিয়ে কারা সেই রূপরেখার বাধা, তাদেরকে চিহ্নিত করতে হবে। মূল কথাটা হচ্ছে এটা। আমরা পরিকল্পনা করি, পরিকল্পনার যে যে জায়গা আছে, মন্ত্রণালয় আছে, আমাদের সংসদ আছে, আমাদের আইন আছে, পুলিশ আছে, জনপ্রতিনিধি আছে, সকলের কাছে রূপরেখাটা আমরা দাঁড় করাই। স্থানীয় পর্যায়ে ধরুন আমার এলাকাটা যদি আমি সঠিকভাবে করতে পারি তাহলে তো বাংলাদেশ হবে। আমার এলাকা আমি করলাম, আস্তে আস্তে সেটা বিস্তৃত হয়ে পুরো বাংলাদেশ একটা সৃষ্টি হবে, সেটা হচ্ছে আমার কাম। হ্যাঁ, আমারও সেই একই আমি আসবো আমিন ভাই, আপনার কাছেও আসবো। ধন্যবাদ আমাদের আলামিন শাহিন ভাই। আমরা অবশ্য আপনার থেকে একটা কবিতা শুনবো। আগে আমি আপুর কাছে যাচ্ছি। আপুর কাছে যাওয়ার পূর্বে ইতিমধ্যে আমাদের সাথে আমাদের যেসব নতুন অতিথি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নাসিরউদ্দিন মজুমদার আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রবাসী নিউজলাইভের পক্ষ থেকে জনাব নাসিরউদ্দিন মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আমাদের সাথে আরেকজন অতিথি ফারুক আহমেদ ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রইল। অনেক ভালো হচ্ছে। আপনাকে প্রবাসী নিউজলাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপা, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আমাদের আমিনুল ইসলাম মোস্তফা আমিন বলেছেন একটি বিষয়, আলামিন শাহিন ভাই বলেছেন
উস্তাদ নেতা, যোগ্য নেতা, সৎ সাহসী নেতা একটি বিষয় তুলে ধরেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রামে একজন প্রশাসক নিয়োগ পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসী নিউজলাইভ পক্ষ থেকে। এই ধরনের যোগ্য সৎ সাহসী নেতা বড়ই দরকার প্রতিটা অঞ্চলে। আপনি একটি এলাকার জনগণের সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে একজন যোগ্য নেতার প্রয়োজনের চাহিদা কতটুকু বা গুরুত্ব কতটুকু আপনি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করেন? প্রশ্নটা কি আমার কাছে করা হচ্ছে? না, আফাকে বলছিলাম। আফা কি আমাকে শুনতে পাচ্ছে? হ্যালো? জি সরি, শুনি নেই একটু। অর্থাৎ হ্যালো। আমিনুল ইসলাম ওনার অঞ্চলের যোগ্য সৎ সাহসী নেতা জনাব সমর রেজাউল সাহেবের কথা তুলে ধরেছেন এবং আলামিন শাহিন ভাই ওনার এলাকার সংসদ জনাব মুক্তাদি সাহেবের কথা তুলে ধরেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি আপনার এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী একজন সৎ যোগ্য সাহসী প্রশাসক নিয়োগ দিয়েছেন জনাব খুরশেদুল আলম সুজন। আপনি কি মনে করেন প্রত্যেকটা এলাকায় একজন সৎ যোগ্য সাহসী নেতার বড় ভূমিকা থাকা দরকার ওই এলাকার সবকিছু সুন্দর মতো অবকাঠামো উন্নয়নের জন্য? আপনি এই বিষয়টি কিভাবে দেখেন? দুঃখিত, আমাদের আপা আমাদের থেকে চলে এসে, আসলে আমরা অনুষ্ঠানকে শেষ পর্যন্ত চলে আসছি। আলামিন শাহিন ভাই, আপনারা সংস্কৃতি আমি শেষের আগে দেখেন, আমরা একটা কাজ করতে ভুলে যাই। আমরা আসলে যে সম্মানের বিষয়টা, আমরা ফিলিংস এর বিষয়টা বলছিলাম। আমাদের একজন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের 50-60 জন যাত্রী নিয়ে একজন বাস চালক আমাদের নিয়ে যায় এবং সব গাড়ি কিন্তু দুর্ঘটনা ঘটায় না, সবগুলো করে না। তাদের প্রতি কিন্তু আমাদের একটা কৃতজ্ঞতা আছে এবং তাদেরকে আমরা স্যালিউট জানাই। যারা সুষ্ঠুভাবে, যারা সুন্দরভাবে, যারা আন্তরিকভাবে আমাদের এই জীবনযাত্রাকে নিরাপদ রাখেন, তাদেরকে স্যালিউট জানাই। এবং আপনি ট্রাফিক পুলিশের কথা বলেছেন, আমি বলেছি তারা বৃষ্টিতে ভেজে রোদে পুড়ে। তাছাড়া যারা যারা একনিষ্ঠভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা নিবেদিতভাবে ভূমিকা রাখে, বিশেষ করে করোনাকালীন সময়ে এই যে লাশ দাফন থেকে শুরু করে যা কিছু করলো, এটা কিন্তু তাদের মানবিক পুলিশ হিসাবে তারা কিন্তু এগিয়ে এসেছে। এবং আমাদের প্রত্যেকটা তাদেরকে একটু অভিনন্দন তাদেরকে জানাচ্ছি। ডাক্তাররা যারা, যেমন আপনার নেটওয়ার্কের সমস্যা করতেছে, আপনাকে একটু সুযোগ দেন, আমি অবশ্যই আপনাদের কাছে আসবো। আপা, আপনি কি আমার প্রশ্নটি ওই সময় শুনেছিলেন? জি হ্যালো হ্যালো। হ্যাঁ আপা, যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শুনে থাকেন প্রশ্নটি, দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার অভিমতটুকু তুলে ধরতে পারেন। নেট সমস্যা করছে। হ্যালো, আমি রফিক ভাইয়ের একটা কথার জবাব একটু দিতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বাসে কেন প্রতিবাদ করিনি? হ্যাঁ, আমি কিন্তু প্রতিবাদ করতে করতে আমার এই 55 ইয়ার্স রানিং। হ্যাঁ, তো বাসে যেহেতু আমি উঠেই গেছি, আসতেই হবে আমাকে চিটাগাং। আর আমি যখন এককভাবে প্রতিবাদ করব, আমার পাশে যে আরেকজন এসে দাঁড়াবে সেরকম মানুষের কিন্তু খুবই অভাব। আরেকটা জিনিস হচ্ছিল, আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব, কিন্তু আমার বিবেক কোথায়? একজন বিবেকহীন, আমার যখন সুস্থ মস্তিষ্ক নিয়ে আমি কাজ করব, তখন তো আর আমাকে প্রতিবাদ করতে হয় না। আর অসুস্থ মস্তিষ্ক ওদের সাথে প্রতিবাদ করে করে এত কাহিনী করে, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছিল মানুষ একজন, তো উনি তো দায়িত্ব দিয়ে বিভিন্ন জায়গায় মন্ত্রিত্ব পদগুলোকে বসিয়েছেন, বা যাদেরকে আমার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি যদি আমার নিজের দায়িত্ব নিজে সুস্থ মস্তিষ্কে পালন করি, তাহলে আমাকে আরেকজন কেন ধাক্কা দিবে? এই আমরা ধাক্কা দিয়ে দিয়ে আর কতটা জীবন চলবো? কত আন্দোলন, কত কিছু, কত মানববন্ধন এসব করলে আমরা বাঙালি জাতি একটা সুস্থ মস্তিষ্কের জাতি হিসেবে নিজেদেরকে পরিচিত করব? আমি যাওয়ার সময় দেখলাম, তখন তো আমাকে ওটা তো আমার কাছে একজনই কিন্তু বাসে কোশ্চেনটা তো আমার কাছে। অসংখ্য ধন্যবাদ প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইনশাল্লাহ আমরা আগামীতে আবারও আপনাদেরকে আমাদের নতুন কোনো অনুষ্ঠানে অবশ্যই দাওয়াত জানিয়ে আনবো। আমিন ভাই, আমিনুল ইসলাম জি জি আমিন, আমরা এখন অনুষ্ঠান শেষ করে চলে আসছি, আরো 10 মিনিট ওভার হয়ে গেছে। আমি যাচ্ছি আমাদের আলামিন শাহিন ভাইয়ের কাছে। আলামিন শাহিন ভাই, আপনারা যারা সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত রয়েছেন, দেশের ক্লান্তি লগ্নে আপনাদের অগ্রণী ভূমিকা, আপনারা ছন্দে ছন্দে মানুষকে সচেতন করার চেষ্টা করেন। আপনাদের ওই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জনজীবনে খুবই একটি ভূমিকা পালন করে, অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আজকে শেষ পর্যায়ে আমি চাই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটি সুন্দর কবিতা পাঠ করে আমাদেরকে শোনাবেন। আমি কবিতা পড়ার আগে একটা আহ্বান জানাবো, সেটা হচ্ছে আমাদের দেশে ভালোকে ভালো বলার এবং অপরাধীকে সঠিক বিচার করার প্রবণতাটা যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা বলা বলি করতে পারবো। আর বলা বলির মধ্যে গালাগালিও চলে আসে। আমরা কবে যে গলাগুলি করব এই ভালোকে ভালো বলা এবং আমাদের সব সব কিন্তু খারাপ না, গড়ে সবাইকে খারাপ বলার প্রবণতা আমাদের ছাড়তে হবে এবং যারা ভালো তাদেরকে উৎসাহিত করতে হবে এবং যারা অপরাধী তাদের যথাযথ এবং যথোপযুক্ত নিশ্চিত করতে হবে শাস্তি। তবে সিস্টেম, আমি হচ্ছে তিতাস পাড়ের একটি ছোট্ট বালুকণা। এখানে আসলেই এখানে অনেকেই শুনবেন যারা আছেন আমাদের শ্রদ্ধেয়রা, তাদের সামনে বলতে ভয় পাই কারণ আমি তেমন কিছুই জানি না। তবু কবিতার সাথে একটা ঘর সংসার আছে, কবিতার নিচে ছায়া পাই, ভালো লাগে। আমি আমার লেখা একটা কবিতাই আমি পড়ছি, হয়েছে কিনা জানি না। আমি দেখেছি অনেক মুরব্বীরা আমার ইয়েতে আসছেন লাইভে দেখছেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি তেমন কিছুই না, আমি শুধু পড়ছি। আমার কিছু যায় আসে না, কিছু যখন লিখতে বসি মনে ভেসে ওঠে ফেলে আসা দিনের স্মৃতি। আমি ছুটে চলি মোহনার বাঁকে, যেখানে না বলা কথা লুকিয়ে থাকে। কাগজ কলম যখন সংগোপনে, নিশ্চিত কালি নিবিড় আলিঙ্গনে। নানা অনুভব হয় তখন, যখন কিছু লিখতে বসি ভাবনায় মুছে ফেলি দুঃখ যাতনা ব্যস্ততা আমার বাস্তবতা। ছুটে চলি মোহনার বাঁকে, কলম কালির নিবিড় আলিঙ্গনে, কাগজে পংক্তির নানা আলপনা আঁকে। কিছু যখন লিখতে বসি, হোক সেটা শ্মশান গোরস্থান, আমি বেঁচে থাকার সাহস পাই। পকেটে রাখা ডেঞ্জার প্রেসক্রিপশন, শহরের বড় ডাক্তারের চিরকুট আমাকে মৃত্যুর তারিখ জানাতে পারে না। কিছু যখন লিখতে বসি, হোক সেটা মাজার মন্দির মসজিদ কিংবা গির্জা, আমার কিচ্ছু যায় আসে না। আবর্জনার স্তূপের পাশে, নদীর ধারে, সমুদ্র সৈকতে, শহরে বন্দরে, মাজারে মাজারে হাটে বাজারে, নাটকের মঞ্চে গানের আসরে, খাল বিল সাগরে, নদী হাওরে, শহর ছাড়িয়ে লোকালয়, খেলার মাঠ, ধানের মাঠ, পাহাড় পর্বত নিবৃত্তে, হাজতের প্রকোষ্ঠে, জেলে অথবা সেলে, আমার কিচ্ছু যায় আসে না। যখন কিছু লিখতে বসি সেই স্থান আমার বাসর হয়। ধন্যবাদ। ধন্যবাদ আলামিন শাহিন ভাই, আমার কিচ্ছু যায় আসে না, সত্য বলেই যাব। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের নিয়মিত অনুষ্ঠানে আমাদের মানবিক মানুষগুলিকে আমরা আপনাদের সামনে কি কারণে হাজির করে দিই, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। আমাদের আজকে আলামিন শাহিন ভাইয়ের কবিতার মাধ্যমে আপনারা নিশ্চয় সত্য বলা শিকার জন্য আমরা যারা আসলে ভয় পাই, আমরা সত্য বলা সাহসটুকু খুঁজে পাবো আলামিন শাহিন ভাইয়ের মাধ্যমে। জনাব আমিনুল ইসলাম আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নওয়াজ আর আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী নিউজের পক্ষ থেকে। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি আলামিন শাহিন ভাই। আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে জায়গাতে দেখছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আগামীকালের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন এবং সর্বোপরি নিজের দেশকে ভালোবাসুন। ধন্যবাদ। স্বাস্থ্যবিধিটা কিন্তু এখনো আমাদের প্রয়োজন, এটা মেনে চলতে হবে আমাদের সবাইকেই। এখনো করোনা কিন্তু যায়নি। আসুন আমরা সবাই মিলে করোনাকে আমরা বিনাশ করি। সমবেত ভাবে আমরা একটি নতুন দিনের প্রত্যাশায় সবাই মিলে সমবেত কাজ করি, সামনে এগিয়ে। ধন্যবাদ।